সম্প্রতি চীনকে হটিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারকের তালিকায় শীর্ষস্থানটি দখলে নিয়েছে ভিয়েতনাম। এমন সময় বিশ্বের একক বৃহত্তম বাজারে বাংলাদেশের অবস্থান উল্টো দুর্বল হচ্ছে। খোদ মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্যই তুলে ধরেছে সেই চিত্র। সহকর্মী জাহিদুল ইসলাম জানাচ্ছেন কারণগুলো। পোশাক আমদানিতে বিশ্বে অন্যতম একক বড় দেশ যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে বিশ্বের ১ নম্বর ধনী দেশটিতে পোশাক রপ্তানিতে শীর্ষে ছিল চীন, দ্বিতীয় ছিল ভিয়েতনাম এবং তৃতীয় বাংলাদেশ। তবে খোদ যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য বলছে, গত ৪ মাসে বাজারটিতে চীনের থেকে প্রায় $৬০ মিলিয়ন বেশি পোশাক রপ্তানি করে শীর্ষস্থান দখলে নিয়েছে ভিয়েতনাম। বাংলাদেশ গার্মেন্টস মালিকরা বলছেন, ভিয়েতনামে বন্দরসহ সরকারি সেবাগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা নেই। সে দেশে কাঁচামাল সহজলভ্য আর রপ্তানির লিড টাইমও কম লাগে। ভিয়েতনাম চায়না নেইবারিং কান্ট্রি হওয়াতে তাদের কাছে র মেটেরিয়াল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খুবই অ্যাভেলেবল। আমাদের পোর্টের সময় লাগে, কাস্টমস ক্লিয়ারিংয়ে বেশি সময় লাগে, কিন্তু এই দিকে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। বিজিএমই বলছে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ কৌশলে চীন তাদের বিনিয়োগ ভিয়েতনামে করেছে, তাই এটি প্রকৃতপক্ষে চীনা কোম্পানিগুলোর রপ্তানি বৃদ্ধি। মার্কেট কিন্তু তাদের চাইনিজদের দখলই আছে। তার মানে কাস্টমারটা সে প্রোডাকশনটা এখন চায়নাতে না করে ভিয়েতনাম থেকে প্রোডাকশনটা করতেছে। এই জন্য আমরা আপাতত দৃষ্টিতে দেখতেছি যে ভিয়েতনাম আমাদেরকে টপকিয়ে, চায়নাকে টপকিয়ে তাদের রপ্তানি বাণিজ্য অনেক গ্রোথ করেছে ইউএস মার্কেটে। কিন্তু ইউএস মার্কেটে আসলে এইটা বেসিক্যালি এটা চাইনিজ মার্কেট। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব যখন চীনের বিকল্প খুঁজছিল তখন চীন বিভিন্ন দেশে বিনিয়োগ স্থানান্তর করেছে। বাংলাদেশ সেই বিনিয়োগ বেশি টানতে পারেনি। আপনি যদি রপ্তানি বাড়াতে চান, সার্বিকভাবে এখানে আমাদের ভ্যালু অ্যাডিশন বাড়াতে চান, এখানে যদি আমার কর্মসংস্থান বাড়াতে চান, আমার বৈদেশিক মুদ্রা বেশি লাগে। আপনাকে তো বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আরও বেশি আমি বলবো যে ইতিবাচক মনোভাব নিয়ে সেইটার যে প্রতিবন্ধকতা আছে তার জন্য কাজ করতে হবে। তাদের মতে রপ্তানি বাড়াতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, পণ্যের বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ বাংলাদেশকে আনতেই হবে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। একদিকে যখন আমরা পোশাক শিল্প নিয়ে কথা বলছি, তখন আরেকদিকে এলএসএ গ্র্যাজুয়েশনের পর বিশ্ববাজারে টিকে থাকতে বাংলাদেশের শ্রমিক অধিকার আরও জোরদার করার তাগিদ দিয়েছে আইএলও। এই জন্য সহযোগিতা দিতেও প্রস্তুত সংস্থাটি। আর শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন, শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন এবং অধিকার রক্ষায় আইন সংশোধন হয়েছে, নজরদারিও বাড়ানো হয়েছে একই সাথে। বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলও সহযোগিতায় অ্যাডভান্স ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেছেন, শ্রমিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইন সংশোধন করা হয়েছে এবং সব কার্যক্রম চলমান আছে। আইএলও কান্ট্রি ডিরেক্টর বলেছেন, 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সুবিধাগুলো কাজে লাগাতে শ্রমিক অধিকার নিয়ে বাংলাদেশকে জোরালো কাজ করতে হবে। এই জন্য সহযোগিতা দিতেও আইএলও প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের কার্যক্রম প্রশংসনীয়, তবে এটিকে আরও টেকসই করা জরুরি। দর্শক, আমরা আলোচনায় যাব বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএম এর সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব রয়েছেন আমাদের সাথে আলোচনায়, এবং একই সাথে রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন, যিনি লম্বা সময় আসলে শ্রমিকদের আন্দোলনের কাজ করেছেন। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব রাকিব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, কারণ যে প্রতিবেদনটি দেখছিলাম সহকর্মী জাহিদ হাসানের, সেখানে আমরা দেখেছিলাম যে বেশ চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে পোশাক শিল্পে আপনারা যারা রয়েছেন তাদের কাছে। কারণ পোশাক রপ্তানিতে চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশের আমরা দেখেছি যে গত বছরটা রপ্তানি কমেছে, কিন্তু এই বছরে আমরা এসে দেখলাম যে চীন এবং ভিয়েতনাম তারা সামনে এগিয়ে গেছে। ভিয়েতনাম অনেকখানি সামনে এগিয়ে গিয়েছে, দ্বিতীয় স্থান থেকে সে প্রথম স্থানে চলে গেছে, কিন্তু বাংলাদেশ পেছনে পড়ে রয়েছে। কেন আমাদের রপ্তানিটা কমলো? কেন আমরা আগাতে পারলাম না? রাকিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন? ধন্যবাদ। আপনি জনাব রাকিব, আপনি কি আমার প্রশ্ন শুনেছেন? হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, পাচ্ছি। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা শুনেছি।
সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে চীন এবং ভিয়েতনাম দুটি কান্ট্রি এগিয়ে গেছে, কথাটা সঠিক নয়। ভিয়েতনাম এগিয়ে গেছে বিকজ চাইনিজ যে উইগর কটন, আপনি যদি এই মাসে বা এই ভিয়েতনামের যে গ্রোথ প্যাটার্নটা এসেছে ওটা যদি স্পেসিফিকলি রিভিউ করেন, দেখবেন যে কটন প্রোডাক্টে ওদের গ্রোথটা এসেছে। বিকজ ওই উইগর কটনের কারণে চায়না থেকে বেশ কিছু কটন প্রোডাক্ট আমেরিকা এই মুহূর্তে নিচ্ছে না। সো ওরা বেসিক্যালি চাইনিজ ইনভেস্টররাই আবার প্লাগ অ্যান্ড প্লে মেথডে ভিয়েতনাম, লাওস, ক্যাম্বোডিয়া এই সমস্ত এলাকায় কাজগুলো করে। ম্যাক্সিমাম বিজনেসের ওনারশিপ গুলো আবার চাইনিজদের কাছে। হোয়াট দে ডু, ওরা আসলে ওই যেহেতু জিওগ্রাফিক্যালি তারা কাছে, ওদের উইদিন 5 days ওরা আসলে ওখান থেকে কাট র মেটেরিয়াল মুভ করে নিয়ে আসে। অ্যান্ড দেন অফকোর্স ভিয়েতনাম থেকে আমেরিকান ফার্স্ট কল ইম্পোর্ট গুলোতেও তাদের লিড টাইমটা কম। তাদেরকে ডেফিনেটলি কাস্টমার হিসেবে স্ট্র্যাটেজি গুলো প্লে করে। অফকোর্স জিওপলিটিক্যাল যে অ্যালাইনমেন্টে আমেরিকান তাদেরকে বিভিন্নভাবেই তারা চেষ্টা করছে তাদেরকে কিভাবে কন্ট্রোলে আনা যায় ইন টার্মস অফ ব্যালেন্স অফ ট্রেড। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের আসলে টোটাল সিচুয়েশনটাই আপনারা দেখছেন যে বর্তমানে আমরা ইজ অফ ডুইং বিজনেসের যে সিচুয়েশন বা আমাদের যে পাওয়ার কস্ট বা আমাদের যে প্রত্যেকটা কস্ট অফ প্রোডাকশনে যেভাবে হ্যাম্পার করছে, আমাদের এনবিআর এর বৈষম্যমূলক ইন এভরি অ্যাসপেক্ট, কাস্টমস বলি, বাড়ানি বলি, বিভিন্ন পদে পদে আমাদের যে বিজনেসের ডিসকারেজিং সমস্ত পলিসি এন্ড প্রসেস, এতে করে বিজনেস আরো বড়। আপনারা যদি দেখেন যে বিভিন্নভাবে আমাদের যে কাস্টমসের চিটাগং পোর্টে বলি বা আমাদের এয়ারপোর্টে বলি, আমরা যেখানে ইজ অফ ডুইং বিজনেস বা আমাদের যে ইমপ্লিমেন্টিং পার্টনার বা আমাদের সার্ভিস পার্টনার ফ্রম ডিফারেন্ট গভর্নমেন্ট এজেন্সি যেখানে বিভিন্ন দেশে এক্সেলারেট করছে, সেখানে আমরা পিছিয়ে পড়ছি। তো কম্পিটিটিভনেস তো কিছুটা আমরা হারাচ্ছি। আপনার কথা আসলে খুব পরিষ্কার আমরা বুঝতে পারছি না। আমরা নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো। আমাদের সাথে রয়েছেন রাজিকুজ্জামান রতন। রাজিকুজ্জামান রতন, আপনার কাছেও একই প্রশ্নটি রাখতে চাই। শ্রমিক নেতা হিসেবে আপনি কি মনে করেন যে আমরা কেন পিছাচ্ছি? যে ব্যাখ্যাটি দিচ্ছিলেন জনাব রাকিব, তার সাথে আপনি কতটা একমত, অথবা আপনি নতুন কি যুক্ত করতে চান? ধন্যবাদ। অ্যাপারেল মার্কেট একটা খুবই কম্পিটিটিভ মার্কেট। পৃথিবীতে প্রায় 29টা দেশ তারা এই অ্যাপারেল মার্কেটে আছে এবং এর মধ্যে সবচেয়ে প্রধান যদি বলি এক নম্বরে আছে যদি চীনকে ধরি, দ্বিতীয় স্থানটা নিয়ে ভিয়েতনাম এবং বাংলাদেশের মধ্যে কম্পিটিশন হচ্ছে। 2019 সালে ভিয়েতনাম একবার বাংলাদেশকে ছাড়িয়ে গিয়েছিল, আবার বাংলাদেশ তার অবস্থানটা পুনরুদ্ধার করেছিল। এরকম একটা কম্পিটিশন সেখানে চলছে। কিন্তু চীনের সঙ্গে কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি। চীন অ্যাপারেল মার্কেটে প্রায় 36% একাই কন্ট্রোল করে, বাংলাদেশ সেখানে 6-7% মতো করে। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যে ভিয়েতনামের সঙ্গে আমাদের এই কম্পিটিশনে আমাদের পিছিয়ে যাওয়ার কারণ। ভিয়েতনামে 6,000-এর মতো ফ্যাক্টরি আছে, 25 লক্ষের মতো ওয়ার্কার আছে। আমাদের বলতে আমরা খুব পছন্দ করি, আমাদের মালিকরাও বলেন যে ভিয়েতনামের এফিসিয়েন্সি বেশি, তাদের লিড টাইমটা কম, তাদের গভর্নমেন্টের নানা ধরনের অ্যাক্টিভিটি তারা দিয়ে থাকেন। আমাদের এখানে তো সরকার নানা ধরনের সহযোগিতা দেন, সুবিধা দেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো ভিয়েতনামের চেয়ে আমাদের শ্রমিকদের মজুরি অনেক কম, প্রায় অর্ধেক। এত সস্তা মজুরি, কিন্তু সমস্যাটা হলো এই এত সস্তা মজুরি দিয়ে তো বেশি দিন এই বাজারে টিকে থাকা যাবে না। কারণ সস্তা মজুরি মানে অদক্ষ শ্রম, অদক্ষ শ্রম মানে ভবিষ্যতে যে নতুন নতুন স্কিল বা নতুন নেসেসিটি আসবে সেটা তো পূরণ করার দক্ষতাটা তৈরি হবে না। ভিয়েতনাম একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে গড়ে ওঠা একটা দেশ। 1975 সালে ভিয়েতনাম স্বাধীন হলো, আমরা 1971 সালে স্বাধীন হয়েছি। আমাদের তুলনায় ধ্বংসযোগ্য হয়েছিল ভিয়েতনাম অনেক বেশি। সেই ভিয়েতনাম এগিয়ে যেতে পারছে কেন? ফলে শুধু গার্মেন্টসের বিষয়টা দেখলে হবে না, তার সঙ্গে সামগ্রিক আয়োজনটাও আমাদের দেখতে। আমরা একটা সস্তা শ্রমশক্তির দেশ হিসেবে বাংলাদেশকে যদি পরিণত করে রাখি, তাহলে আমাদের সস্তা এবং অদক্ষ শ্রমিকের দেশ হিসেবেই বাংলাদেশ পরিচিতি পাবে। এটা আমাদের খুব বিবেচনার সঙ্গে দেখা দরকার। শ্রমিকদের মজুরিটা যদি ভালো হয়,
শ্রমিকদের নানা দিক থেকে তারা যদি সহায়তা পায়, তাহলে শ্রমিকের সন্তানও তো একটা দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে উঠবে। আমাদের এখানে কিন্তু এই জায়গাটা খুবই ঘাটতি। এই জন্য 40 বছরের আমাদের এই যে রেডিমেড গার্মেন্টস শিল্প 1978 সাল থেকে যদি বলি, 40 বছর পার হয়ে গেল, এখনো কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো ভালো হলো, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরিটা হলো। ভিয়েতনামে কিন্তু একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ একটা স্ট্যাটাস আছে, যার নিচে কোনো শ্রমিককে কোনো মজুরি দেওয়া যাবে না। ফলে শ্রমিকরা সিকিউর ফিল করে যে তাদের অন্তত মজুরিটা তারা একটু ভালো মজুরি পাবে। আমাদের এখানে তো মজুরি নিয়ে প্রতিনিয়তই আমাদেরকে একটা চাপের মধ্যে থাকতে হয় অথবা চাপের মধ্যে রাখতে হয়। প্রতিনিয়ত আমরা সেই আন্দোলনও দেখে থাকি এবং আজকে আইএলওর যিনি প্রধান তিনিও বলেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে শ্রমিকদের যে স্বাস্থ্য রয়েছে সেটিকে ভালো করতে হবে। যদিও আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি যে আমাদের অবস্থা ভালো রয়েছে। আপনি রয়েছেন আমাদের সাথে। জনাব রাকিব, আপনার কাছে একটু আসতে চাই, ঠিক এই জায়গাটাতেই আমি আসতে চাচ্ছিলাম যে জায়গায় রাজিকুজ্জামান রতন প্রশ্ন তুলেছেন যে আমাদের শ্রমিকদের মজুরির স্বাস্থ্য বলেন, পরিবেশ স্বাস্থ্য বলেন, সব কিছু আসলে কতটা ভালো আছে, যেখানে ভিয়েতনাম ভালো করছে এবং যে কারণগুলো খতিয়ে দেখা গেছে ভিয়েতনামের একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও তাদের যে মজুরির যে অবস্থান, আমাদের মজুরির অবস্থান তার অনেক অনেক নিচে। সেই জায়গাটিতে আসলে আপনারা কতটা কাজ করছেন? কারণ রানা প্লাজার আর ঘটনার পর তো আমরা দেখেছি একটা বড় পরিবর্তন এসেছে, কিন্তু এখনো কেন এই বিষয়গুলো প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে? ধন্যবাদ। আমি খুবই অবাক হচ্ছি যে এখনো আমাদের ন্যূনতম মজুরি আমাদের কম, এই কথাটা আমাদের শুনতে হচ্ছে। আপনি যদি আমাদের স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমাদের আমাদেরকে ছাড়িয়ে গেল, ভিয়েতনামের কথা যেটি তুলেছেন জনাব রতন, তার তুলনায় আমি যদি তার সাথে তুলনায় আসি, সেই জায়গাটির ব্যাখ্যা আপনার কাছে কি আছে? না, ভিয়েতনাম, এভরি ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ আর ডিফারেন্ট ইন দেয়ার ইকোনমিক স্কেল। আপনি কোনো কান্ট্রিকে কোনো কান্ট্রির সাথে কম্পেয়ার করতে পারবেন না, বিকজ ওখানকার লিভিং স্ট্যান্ডার্ডের সাথে তাদের কস্ট অফ অপারেশন বা কস্ট অফ লিভিং স্ট্যান্ডার্ডের সাথে তার কস্ট অফ লিভিং এর সাথে তার ওয়েজেসটা রিলেটেড। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওয়েজ বোর্ডে শুধুমাত্র কিন্তু গার্মেন্টস বা টেক্সটাইল মালিক পক্ষ থাকে না, এখানে যারা সরকারি কর্মকর্তার সরকারি একটা টিম থাকে, এখানে আইএলওর প্রতিনিধিরা থাকেন, এখানে লেবার ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভরা থাকেন, এবং আমাদের সমষ্টিগতভাবে কান্ট্রির এফোর্ডেবিলিটি এবং লিভিং কস্ট সেটাকে সেট করে দেয়। সো আমরা 56% যখন বাড়িয়েছি, এখানে অন অ্যান অ্যাভারেজ লাস্ট 4 ইয়ারে 26%-এর উপরে ওয়েজেস বেড়েছে। আপনি যদি কান্ট্রি ইন্ডেক্স দেখেন, অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করলে এটা অনেক বেশি অ্যালাইন করা একটা পেরো। আমি মনে করি যে অফকোর্স 2014 সালের পর আমাদের কাজের যে পরিবেশ, সেটা নিয়ে যে সমস্ত লিড সার্টিফাইড ফ্যাক্টরি হয়েছে, বা আমরা তো বলবো যে ইমিডিয়েটলি রানা প্লাজার পরেই প্রায় 2 থেকে 2.5 বছরের মধ্যেই প্রত্যেকটি ফ্যাক্টরি মালিক যেভাবে রেজিলিয়েন্টলি কাজ করেছে, তারই ফলপ্রসূ একটা স্টেটমেন্ট। কিন্তু জনাব রাকিব, যে জায়গাটিতে জনাব রতন বলছিলেন যে আমার দক্ষ শ্রমিক যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, সেই জায়গাটাই আসলে যে জায়গায় আমরা যেতে চাই, নিজেদেরকে যে স্তরে নিতে চাই, সেটি সম্ভব নয়। এবং দক্ষ শ্রমিক তৈরি হওয়ার পেছনে একটি বড় বিষয়ে কাজ করে কিন্তু যে আমি আসলে কতটুকু সন্তুষ্টি নিয়ে আমি কাজ করছি, সেই জায়গাটিতে কি পরিবেশ আপনারা দিতে পারছেন এবং আপনাদের কৌশল ও নীতি কি কি রয়েছে সেটি সন্তোষজনক কিনা, মজুরি ছাড়া অন্যান্য সমস্ত বিষয়গুলোতে এই পোশাক খাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে আমাদেরকে নিয়ে এখন ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ক্রেতারাই গর্ববোধ, এবং আমাদের এখানে আপনি যদি দেখেন যে 500-র উপরে লিড সার্টিফাইড ফ্যাক্টরি হয়েছে এবং আরো প্রায় 300 ফ্যাক্টরি পাইপলাইনে আছে। তো এরা কিন্তু কর্মপরিবেশের দিকে নজর দিয়েছে এবং কর্মপরিবেশের পাশাপাশি লেবারের যে রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি, সেটার দিকেও কিন্তু তারা কোচিং করছে। তো কাজেই আপনি যদি আগে কাস্টমারের বেস দেখেন আর এখনকার কাস্টমারের বেস দেখেন, এখন কিন্তু অনেক ব্র্যান্ডেড কাস্টমার যারা আগে বাংলাদেশে প্রোডাকশন করতো না, তারাও বাংলাদেশে এসেছে। সো অফকোর্স আমি বলবো না যে ভিয়েতনামের এই আজকের পার্টিকুলার টপিকে যদি আমরা মনে করি যে ভিয়েতনাম আমেরিকান মার্কেটে ছাড়িয়ে গেছে চায়নাকে, সে বাংলাদেশ কেন পারেন, সেটার এই পয়েন্টটা কিন্তু টোটালটাই জিওপলিটিক্যাল একটা পয়েন্ট।
এবং এখানে কিছুটা ইজ অফ ডুইং বিজনেসের এফেক্ট আছে, কিছুটা কস্ট অফ ডুইং বিজনেসের আছে, অফকোর্স র মেটেরিয়ালের সিকিউরিটির ব্যাপার আছে। তো এটার একটা জিওপলিটিক্যাল কারণটা যদি আপনি আরেকবার ব্যাখ্যা করতেন। জিওপলিটিক্যাল কারণ হলো তো আপনি নিজেই বলছেন যে চীনের যারা আসলে যারা গার্মেন্টস শিল্পের সাথে, যারা ভিয়েতনামে যারা গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, তারা বেশিরভাগই চীনের ব্যবসায়ী। তাহলে এটি নিশ্চয়ই আমেরিকা জানে। আমেরিকা অবশ্যই জানে, বাট এখানেই তো আমেরিকা যেহেতু ভিয়েতনামকে ফেভার করে, চায়নাকে ফেভার করে না, ইটস বিটুইন কান্ট্রি টু কান্ট্রি। এবং এখানে একটা জিনিস পার্টিকুলারলি যদি আপনি রিভিউ করেন যে কোন এই যে তারা চীনকে ছাড়িয়ে গেছে এবং কোন কোন প্রোডাক্টে তারা ছাড়িয়ে গেছে, কটন ফোকাস প্রোডাক্টগুলোতে, যেখানে কিনা চায়নার উপরে আমেরিকান উইগর কটনের কারণে চায়নার উপরে একটা মেজর রেস্ট্রিকশন বা লিমিটেশন তারা নিয়ে আসছে। ওই পয়েন্টগুলোতেই ওই প্রোডাক্টগুলোই কিন্তু কাস্টমাররা মুভ করে ভিয়েতনামে নিয়ে গেছে। এটা হ্যান্ডহোল্ডেড একটা সিচুয়েশনাল সলিউশন তারা বের করেছে, বাট নট নেসেসারিলি দিস ইজ এ পার্মানেন্ট সিচুয়েশন যে ভিয়েতনাম পার্মানেন্টলি চায়নাকে ছাড়িয়ে গেছে, তা কিন্তু না। জি, জনাব রতন, আপনার কাছে একটু জানতে চাই প্রথমত এই ব্যাখ্যাটি যে জিওপলিটিক্যাল ব্যাখ্যার কথা বলছেন জনাব রাকিব, তার সাথে আপনি একমত কিনা, এবং একই সাথে জানতে চাই আমাদের গার্মেন্টস খাতে, পোশাক খাতে একটি বড় কারণ হয়ে দাঁড়ায় শ্রমিক আন্দোলন, অস্থিতিশীল পরিবেশ। এই কারণেও আমাদের বাইরেরা অনেক সময় আসতে চান না, যে আমাদের এখানে একটা অস্থিতিশীল পরিবেশ সবসময় কাজ করে, আমরা দেরিতে আসলে তাদের চাহিদা অনুযায়ী রপ্তানি করতে পারি। এটি একটি বড় অভিযোগ রয়েছে। এই জায়গাটিতে আপনি কি বলবেন? জিওপলিটিক্যাল বিষয়টা যদি বলি, তাহলে তো আমেরিকার পলিসি হচ্ছে চায়নাকে আটকে রাখা। তাহলে আমেরিকা তো এই যুক্তিতে চায়নাকে আরো অ্যাডভান্টেজ দেওয়ার জন্য চায়নার পণ্য ভিয়েতনাম হয়ে নেবেন। আসলে বাজারে যখন কম্পিট করে তখন যে দেশ কেনে সেই দেশের ক্রেতাদেরও একটা সন্তুষ্টি থাকে যে তারা ভালো মানের কাপড় পেতে চায় এবং একটু কম দামে পেতে চায়। তাহলে ভালো মান এবং কম দাম, এটা একটা বড় জিনিস। ভিয়েতনাম সেখানে ভালো মান তৈরি করছে এবং তারা একটু কম দামে দিতে পারছে, এটা একটা বিষয়। এই কম দামে দেওয়ার ক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করে। একটা হলো যে শ্রমিকদের এফিসিয়েন্সি বেশি, আর হলো মেকানাইজেশনটা একটু ভালো হয়েছে। আমাদের এখানে লিড সার্টিফিকেট ফ্যাক্টরি আছে, ঠিক, বেটার ওয়ার্কের কাজ তো ভিয়েতনামেও হচ্ছে। তা আমাদের এখানে লিড সার্টিফিকেট ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো ফ্যাক্টরির মানে ইনফ্রাস্ট্রাকচারটা আধুনিক, কিন্তু যে কাজ, যে শ্রমিক কাজ করবে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, সেই শ্রমিক কি ততখানি দক্ষ হচ্ছে? সেই শ্রমিক কি তার কর্মক্ষমতাটা বাড়াতে পারছে? তার পুষ্টি, খাদ্য, আমরা একটা দেখেছি না যে সাধারণ গড় হিসাবে দেখা যাচ্ছে যে শ্রমিকদের গড়ে বছরে মজুরি বাড়ে 7% মতো, আর সরকারি হিসাবেই আমাদের এখানে মূল্যস্ফীতি হয়ে যায় সেটা 9.5%। তার মানে শ্রমিকরা তো তাদের মজুরি হারায়। এবং তার চেয়ে বড় কথা, শ্রমিকরা যা খায় সেই ক্ষেত্রে, যেমন মাছের ক্ষেত্রে মূল্যস্ফীতি হয়েছে 20%, ডিমের ক্ষেত্রে হয়েছে 15%, চালের ক্ষেত্রে হয়েছে প্রায় 12% বেশি। তাহলে শ্রমিকরা যা খায় তার দাম যদি বেশি হয়, তার মজুরির একটা বড় অংশ যদি তার খাদ্য কিনতেই চলে যায়, তাহলে তার পুষ্টিটাও নিশ্চিত হয় না। এবং প্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাকশন, এটা যদি বলি, পরবর্তী প্রজন্মটাও একটা স্বাস্থ্যহীন প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। তাহলে 40 বছরের গার্মেন্টসে যারা গার্মেন্টস থেকে রিটায়ার করেছে তাদের সন্তানরা গার্মেন্টসে কতজন এসেছে, এবং যারা এসেছে তারা কতদিন সাস্টেন করতে পারছে। আমাদের বাংলাদেশটা একটু বেশি করে ভাবতে হবে। আমি তার কথা, জনাব রাকিব যেটি বলছেন যে পরিমাণ বেতন বাড়ানো হয়েছে, সেটি তো যথেষ্টই সন্তোষজনক হওয়ার কথা। কেমনি সন্তোষজনক হবে? কারণ দ্রব্যমূল্যের তুলনায় বেতন বৃদ্ধির হারটা অনেক কম। ফলে রতন ভাই, আপনি কিন্তু আপনার কথার সাথে কন্ট্রাডিক্ট করছেন। আপনি নিজেই বলেছেন যে এটা বেতন বাড়ার আগে ইনফ্লেশনে সেটাকে অ্যাবজর্ব করে ফেলছে। সো কথাটা হচ্ছে, এটা গার্মেন্টস মালিক বেতন বাড়ালে 56% বেতন বাড়ানোর পরেও যদি আপনারা মালিকের 5 বছর পর মজুরি বেড়েছে, 5 বছর পর আমরা প্রতি বছর না রতন ভাই, আপনারা তো আসলে হিসাব করতে হবে। শুধু টকশোতে বসে বসে কথা বলেন, প্লিজ ভিজিট সাম অফ দ্য ফ্যাক্টরিজ, তারপরে কথা বলেন। যে প্রত্যেকটা রাজনীতি করি, আপনিও তো আপনারা রাজনীতি করেন, আপনারা শ্রমিকের বন্ধু না, আপনারা ফ্যাক্টরিগুলো ভিজিট করেন, আপনারা ফ্যাক্টরিটা ভিজিট করেন। আপনি সভাপতি হন আর যাই হন, আপনার বর্তমান ফ্যাক্টরি। জনাব রাকিব, আমার মনে জনাব রতন শেষ করুক, তারপর করুন আপনি। আপনিও কথা বলছেন, আমিও কথা বলছি। আপনি মালিকের পক্ষে কথা বলছেন, আমি শ্রমিকের পক্ষে কথা বলছি। বলে এখানে তো এই রাইটটা আমার আছে কথা বলার। রতন, আপনি শেষ করুন। তো ফলে যেটা বলছি যে শ্রমিকদের মজুরিটা যদি ন্যায্য না হয়,
শ্রমিকদের জীবন মানটা যদি উন্নত না হয়, তাহলে শুধু ফ্যাক্টরির বাইরের দিকটা গ্রিন হলে হবে না। গ্রিন ফ্যাক্টরি উইথ গ্রে ওয়ার্কার, এটা দিয়ে বাংলাদেশ আসলে খুব বেশি দূর এগোতে পারবে না, শুধু লো এন্ডের প্রোডাক্টই করবে। আমরা অনেক সময় কম্বোডিয়ার চেয়ে আমাদের শ্রমিকদের মজুরি কম। আচ্ছা, তুলনা তো কিসের সঙ্গে করবো? একটা অ্যাপারেল তো কম্বোডিয়াও এক্সপোর্ট করে, ভিয়েতনামও করে, বাংলাদেশও করে। তাহলে বাংলাদেশের শ্রমিকরা মজুরি কম পায় কেমন? কম্বোডিয়া বেশি পায়, ভিয়েতনাম বেশি পায় কেন? কি জাদুতে তারা বেশি মজুরি দিতে পারে? এটা একটা দিক। আমি বরং এই উত্তরটি একটু নিই জনাব রাকিবের কাছ থেকে। জনাব রাকিব, এই প্রশ্নটির উত্তর দিন, কেন কম্বোডিয়া বা ভিয়েতনাম মজুরি বেশি পায়? প্রত্যেকটা কান্ট্রির, আমি একটু আগে বলেছি, প্রত্যেকটা কান্ট্রির লিভিং স্ট্যান্ডার্ডের সাথে তার এই বার্গেনটি তারা কিভাবে ক্রেতার সাথে করে, একটি দেশ হিসেবে কিভাবে ক্রেতার সাথে তারা এই বার্গেনটি করে রাষ্ট্র হিসেবে? এটা ক্রেতার সাথে একটা ন্যূনতম মজুরি ওই দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ডের সাথে তার ওই দেশের প্রত্যেকটি, এখানে ধরেন যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা, মজুরি বোর্ডে কারা থাকে? মজুরি বোর্ডে সরকার পক্ষ থেকে। জনাব রাকিব, আমার প্রশ্নটি হচ্ছে, আমি যে 5 টাকা দিয়ে আমেরিকায় আমার শার্টটি বিক্রি করছি, সেখানে ভিয়েতনাম 7 টাকা দিয়ে বিক্রি করছে, কম্বোডিয়া 8 টাকা দিয়ে বিক্রি করছে, কিভাবে সে আমার থেকে 2 বা 3 টাকা বেশি বিক্রি করতে পারছে? আমার প্রশ্নটি সেখানে, সে কি করে এই বার্গেনটা করতে পারছে? যেমন ধরেন, আমি যদি আমাদের ইজ অফ ডুইং বিজনেসের কথা বলি, আমাদের রতন ভাইরা তো শুধু আমাদের পিছিয়ে লাগেন, ওই সরকারের বিরুদ্ধে কথা বলতে ওনাদের বুকে পাঠা আসে। যে আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস, ইনভিজিবল কস্ট কতটুকু বেড়েছেন আপনি জানেন? আজকে কাস্টমসকে কতটুকু আমাদেরকে ফেস করতে হয়। এখানে প্যাকেট দিলে ডকুমেন্টস পাস হয়, প্যাকেট না দিলে ডকুমেন্টস পাস হয় না। এই যে বিভিন্ন মাত্রার যে খরচ বেড়েছে, বা রতন ভাই একটু আগে বলেছেন যে মেয়েটা বেতন পাওয়ার আগেই তার ইনফ্লেশনের কারণে বা তার যে সমস্ত তার ভোগ্য পণ্য সেগুলোর দাম বেড়ে যাচ্ছে, তার যে বেসিক কমোডিটি সেটার প্রাইস বেড়ে যাচ্ছে। তো এইটার স্টেবিলিটি ধরে রাখার দায়িত্ব কিন্তু একটা সরকার, এবং সরকার যদি এখানে আমাদের সাথে কোঅপারেট না করে, এখানে আমরা বলছি যে অ্যাটলিস্ট যদি ইনফ্লেশন ঠেকাতে আমরা না পারি, ওয়ার্কারদেরকে রেশন দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। আমরা কিন্তু এটার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, আমরা শ্রম মন্ত্রণালয়ের সাথেও কথা বলছি যে অ্যাটলিস্ট যে ইনফ্লেশনের যে কাউন্টার ইয়ার, এখানে বেশ কিছু স্ট্র্যাটেজি ফিক্স করা যায়, যেখানে কিনা আমরা এই ওয়ার্কারটাকে যদি, সে দেখা গেছে যে বাড়ি ভাড়া, এলাকার লোকজন বাড়ি ভাড়া বাড়ায় দিচ্ছে, ও মেয়েটা যে বেতন নিচ্ছে সে কিন্তু পুরো বেতনটা তার আলটিমেটলি তখন আর হচ্ছে। তো কাজে এখানে শুধুমাত্র ফ্যাক্টরি মালিক একমাত্র দায়িত্বপ্রাপ্ত মানুষ নয়, তার আরো বহু খাত রয়েছে যেখানে আসলে এই খরচগুলো তাকে করতে হচ্ছে, যেটি আসলে ভিয়েতনাম পেরেছে কারণ তার বন্দরসহ সরকারি দপ্তরগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা নেই, সে দেশে কাঁচামাল সহজলভ্য, রপ্তানি লিড টাইম কম লাগে, এরকম নানা ঘটনা তাদের দেশে রয়েছে, যার জন্য তারা এই সুবিধাটি পাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেহেতু সময় কম, তাই বিদায় নিতে হচ্ছে জনাব রতন এবং জনাব রাকিব আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আলোচনায় ছিলেন বিজিএম এর সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব এবং একই সাথে ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা রাজকুজ্জামান রতন।